আসসালামু আলাইকুম। আজ ২ জুলাই ২০২৫ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলার রায় প্রকাশ। জুলাইয়ের মাঝামাঝিতে হতে পারে জুলাই সনদ। হরমুজ প্রণালী বন্ধ করে মাইন বসাতে চেয়েছিল ইরান। এবার বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ৬ মাসের ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা, মামলার বাদী সাক্ষীদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ায় ট্রাইব্যুনাল আইনে এই সাজা দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মহিতুল হক চৌধুরী ও বিচারপতি শফিউল আলম মাহমুদ। তারা আদালতে আত্মসমর্পণের পর বা যেদিন গ্রেপ্তার হবেন সেদিন থেকে এই সাজা কার্যকর হবে। এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনাকে সাজা দিলেন বাংলাদেশের কোনো আদালত। দেশের পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটাই প্রথম সাজার রায়। আদালতে শেখ হাসিনা ও শাকিলের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী AY মশিউজ্জামান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর জোহা। এর আগে গত ১৯ জুন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার বিচারের স্বচ্ছতার স্বার্থে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী AY মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া আদালত অবমাননার মামলার শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল। এই মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলম। ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। অনলাইনে ছড়িয়ে পড়া এমন একটি অডিওর বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে তিনি সহ ২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত ৩০ এপ্রিল এই সংক্রান্ত শুনানিতে ২ আসামিকে ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। ধার্য তারিখে তারা হাজির হননি কিংবা আইনজীবীর মাধ্যমেও ব্যাখ্যা দেননি। সেদিন ট্রাইব্যুনাল ২ আসামিকে সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেন। পরদিন ২টি সংবাদপত্রে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে ২ জনকে ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়। সবার সহযোগিতা থাকলে চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয় সনদ প্রণয়নের প্রত্যাশা করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৮ম দিনের আলোচনার শুরুতে এই প্রত্যাশার কথা জানান তিনি। জাতীয় সনদ প্রসঙ্গে আলী রিয়াজ আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এই মাসের ৩য় সপ্তাহের মধ্যে একটি সিদ্ধান্তে উপনীত হতে পারব। তিনি বলেন, ১ বছর আগে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলাম। আজ ১ বছর পর রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য একতাবদ্ধ হয়ে আলোচনা করছি। আলী রিয়াজ বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ করতে আমরা সমবেত হয়েছি, যে রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়, আর যেন কেউ গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনকে জনগণের সাফল্য উল্লেখ করে কমিশনের সহসভাপতি আরও বলেন, এই সাফল্যকে সুরক্ষিত করতে হবে। সংস্কারের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে এই সুরক্ষা নিশ্চিত করতে হবে। চট্টগ্রামের পটিয়া থানার ওসি জায়েদ নূরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। বুধবার দুপুরের দিকে পোস্ট করেন তিনি। পোস্টে তিনি উল্লেখ করেন, আমরা পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পটিয়া থানার ওসি জায়েদ নূরকে অপসারণ না করা হবে ততক্ষণ আমাদের অবস্থান থাকবে। এদিকে চট্টগ্রামের পটিয়া থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা ওসির পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
সকাল 10টা থেকে থানার প্রবেশপথে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। অন্যদিকে প্রধান ফটক বন্ধ করে থানার ভেতরে অবস্থান করছে পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর দেকে ধরে থানায় সোপর্দ করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তার করতে আপত্তি জানান ওসি। এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী ও এনসিপির মহানগর সংগঠক সাইদুর রহমান সহ কয়েকজন আহত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী বলেন, আমাদের কাছে খবর আসে রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা পটিয়া স্টেশনে আছে। পরে আমি পটিয়ায় ঘটনাস্থলে যাই। তাকে ধরে থানায় নিয়ে গেলে আমি সহ আমাদের কর্মীদের উপর পুলিশ লাঠিপেটা করে। এতে আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বলেন, তারা থানার সামনে অবস্থান নিয়ে কিছু দাবির কথা জানিয়েছে, আমরা সেটি বিবেচনা করছি। আশা করি দ্রুত শান্তিপূর্ণ সমাধান হবে। ভারতের আদানি পাওয়ারের কাছে বিদ্যুৎ সরবরাহের বিপরীতে বাংলাদেশের সব বকেয়া পরিশোধ করা হয়েছে। জুন মাসে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানটিকে এককালীন $437 মিলিয়ন পরিশোধ করে। ফলে চলতি বছরের 31 মার্চ পর্যন্ত আদানির পাওনা ছিল এমন সব অর্থই সম্পূর্ণভাবে পরিশোধ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, এই অর্থ আদানি পাওয়ার এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পাওয়া সবচেয়ে বড় এককালীন অর্থপ্রাপ্তি। আগে তারা প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে 90 থেকে 100 মিলিয়ন ডলার করে পেত। সংশ্লিষ্ট সূত্র জানায়, বকেয়া বিল, বিলম্ব সুদ এবং অন্যান্য খরচ সহ সবকিছু মিটিয়ে দেওয়ার ফলে বাংলাদেশ ও আদানি পাওয়ারের মধ্যকার আন্তঃদেশীয় বিদ্যুৎ ক্রয় চুক্তি আর্থিক ও আইনি দিক থেকে এখন আবারও স্বাভাবিক হয়েছে। পাশাপাশি চুক্তি ঘিরে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নগুলোরও সমাধান হয়েছে। ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। সব পাওনা পরিশোধের পর এখন বাংলাদেশের পক্ষ থেকে আদানিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন 2টি 800 মেগাওয়াট ক্ষমতার ইউনিটই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির চাহিদা অনুযায়ী চালু থাকে। চুক্তি অনুযায়ী 30 জুনের মধ্যে সব বকেয়া পরিশোধ করলে বিলম্ব ফি মওকুফ করা হবে বলে জানানো হয়েছিল। বাংলাদেশ সময় মতো পরিশোধ করায় সেই সুবিধা পেয়েছে। পাশাপাশি এখন থেকে বিল পরিশোধে নিয়মিততা আনতে সরকার $180 মিলিয়ন সমপরিমাণ একটি এলসি খুলেছে এবং বাকি পাওনার জন্য রাষ্ট্রীয় গ্যারান্টিও দিয়েছে। চলতি বছরের মে মাসে ইকোনমিক টাইমসের আরেক প্রতিবেদনে উল্লেখ করা হয়, আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়ার পরিমাণ তখন প্রায় $900 মিলিয়ন পৌঁছেছিল। কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা দিলীপ ঝা তখন জানান, 2025 অর্থ বছর শেষে বাংলাদেশ $1.2 বিলিয়ন পরিশোধ করেছে। বিলম্বে পরিশোধের কারণে অতিরিক্ত $136 মিলিয়ন হিসেব করা হয়েছিল। এই অর্থনৈতিক নিশ্চয়তার পটভূমিতে ভারতের দিক থেকেও কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। গোড্ডা বিদ্যুৎ প্রকল্প, যা আগে আদানির একটি সহায়ক প্রতিষ্ঠানের অধীনে ছিল, সেটিকে এখন মূল কোম্পানির সাথেই একীভূত করা হয়েছে। এতে অপারেশন ও আর্থিক ব্যবস্থাপনায় আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে। এবার ইরান প্রসঙ্গ। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ইরান গত মাসে পারস্য উপসাগরে নিজেদের নৌযানে নৌ মাইন বোঝাই করেছিল। এটা ইঙ্গিত দেয় যে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। ইরানে ইসরায়েল চালানো হামলার পর এই পদক্ষেপ নেওয়া হয় বলে দাবি করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের অন্যতম কৌশলগত সামুদ্রিক পথ। ওমান এবং ইরানের মাঝ দিয়ে পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে এই পথ। দৈনিক প্রায় 20% বৈশ্বিক তেল ও গ্যাস এই প্রণালী দিয়েই সরবরাহ হয়। মাইন বসানো হলে এই রুট কার্যত অচল হয়ে পড়ত। ফলে বিশ্ববাজারে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা ছিল। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই মাইনগুলো প্রণালীতে বসানো হয়নি, কিন্তু ইরানের এই প্রস্তুতি বাস্তব হুমকি তৈরি করেছিল। তবে তারা এটাও বলেছেন, এটি হয়তো একটি কৌশলগত তৎপরতা হতে পারে, যাতে যুক্তরাষ্ট্র মনে করে তেহরান প্রণালী বন্ধ করবে, অথচ সেটি না করে কূটনৈতিক বা সামরিক সুবিধা আদায়ের চেষ্টা করা যায়। যুক্তরাষ্ট্র কিভাবে এই তথ্য পেয়েছে তা স্পষ্ট করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে উপগ্রহ চিত্র ও গোপন গোয়েন্দা তথ্যের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্টের অপারেশন মিডনাইট হ্যামার এর সঠিক ও সাহসী বাস্তবায়নের ফলে হরমুজ প্রণালী এখনও উন্মুক্ত আছে। নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে এবং ইরান কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়েছে।
পেন্টাগন বা জাতিসংঘে ইরানের প্রতিনিধির দপ্তর এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এ ঘটনা ঘটেছে 13 জুন ইরানের ওপর ইসরায়েলের প্রথম ক্ষেপণাস্ত্র হামলার পরপরই। 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায়। এরপর ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধ করার প্রস্তাব পাশ করে, যদিও তা বাধ্যতামূলক ছিল না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হাতে। 2019 সালের মার্কিন সামরিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরানের হাতে 5000-এরও বেশি নৌবাহিনী রয়েছে, যা উচ্চগতির ছোট নৌকা দিয়ে দ্রুত বসানো সম্ভব। যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর বাহরাইনে অবস্থানরত। ওই অঞ্চলে মাইন নিষ্ক্রিয়কারী জাহাজ রেখেছে। তবে ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় এসব জাহাজ গত সপ্তাহে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 6 ব্যক্তিকে আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে 24 ও 25 জুন প্রকাশিত প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। একই সঙ্গে আফগান অভিবাসীদের বিরুদ্ধে ইসরায়েলের সহযোগী হিসেবে কড়া অবস্থান নিয়েছে তেহরান। শুরু হয়েছে ব্যাপক বহিষ্কার অভিযান। 24 জুন ইরানি টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইরানে 402টি ইসরায়েলি ড্রোন জব্দ করা হয়েছে। তবে ভিডিও ফুটেজে দেখা যায় ড্রোনগুলো ছিল সাধারণ বাণিজ্যিক মানের, বিস্ফোরক পরিবহনে অযোগ্য। পরদিন প্রচারিত আরেক প্রতিবেদনে 6 বন্দীকে জেল পোশাকে পেছনে ফিরে দাঁড়ানো অবস্থায় দেখানো হয়। তারা স্বীকারোক্তি দেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ করে তারা সহযোগিতা শুরু করেন। এক ব্যক্তি বলেন, আমি তাদের বলেছিলাম আমি সহযোগিতার জন্য প্রস্তুত। তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ইরানে তৈরি মিসাক-3 ক্ষেপণাস্ত্র, নতুন সামরিক ড্রোন শাহিন-1, চীনা ও যুগোস্লাভিয়ায় তৈরি মর্টার, যেগুলো সাধারণত ইরানের সেনাবাহিনীতেই ব্যবহৃত হয়। ফলে উদ্ধার অভিযান নিয়ে সংশয় তৈরি হয়েছে। 12 দিনের যুদ্ধের পর ইরানের বিভিন্ন অঞ্চলে আফগান অভিবাসীদের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে। বলা হয় কিছু আফগান ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছে, বোমা স্থাপন করছে এবং ড্রোন পরিচালনা করছে। 16 জুনের একটি ভিডিওতে দাবি করা হয় কয়েকজন আফগানকে ইসরায়েলি ড্রোন পরিবহনের সময় আটক করা হয়েছে। 26 জুন প্রচারিত আরেক প্রতিবেদনে কয়েকজন আফগানকে জিজ্ঞাসাবাদের সময় স্বীকারোক্তি দিতে দেখা যায় তারা তেহরানে একটি বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের পরিকল্পনায় জড়িত ছিলেন। সরকারি তথ্য অনুযায়ী ইরানে প্রায় 50 থেকে 80 লাখ আফগান অভিবাসী রয়েছে, যাদের অনেকেই অনিবন্ধিত। 27 জুন ইরানি গণমাধ্যমে জানানো হয় পুলিশকে অবৈধ আফগান অভিবাসীদের তাড়িয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ বাসা ভাড়া দিলে সেই সম্পত্তি জব্দ করা হবে। এই পরিস্থিতিতে আফগানদের বিরুদ্ধে ইরানে দীর্ঘদিনের বৈষম্যমূলক মনোভাব আরও জোরদার হয়েছে। তবে এবারই প্রথম তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে কাজ করার মতো গুরুতর অভিযোগ আনা হলো। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে মাত্র 1 মাসে ইরান থেকে 2,56,000-এরও বেশি আফগান নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। জুন মাসেই কোনো কোনো দিনে এককভাবে 28,000 আফগানকে দেশ ত্যাগ করতে দেখা গেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘোষণা দেন। বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে কাতার ভিত্তিক আল জাজিরা এই খবর দিয়েছে। এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া একটি আইনে IAEA এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা ছিল, যেটি প্রেসিডেন্ট এখন অনুমোদন দিয়ে কার্যকর করেছেন। ফলে দেশটির সরকারের জন্য IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ রাখা এখন আইনত বাধ্যতামূলক। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ পারমাণবিক পর্যবেক্ষণ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে এবং তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়াবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর ইরান ও জাতিসংঘের পারমাণবিক সংস্থার মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যায়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। বন্ধুরা, এই কথাগুলো আমরা অহরহ বলি যে অমুক এই বিষয়ে কি যেন বলল, অমুক এটা কেন বলল, কি জন্যে বলল, কি কারণে বলল। এই সব বিষয়ে বিস্তারিত না জানা পর্যন্ত আপনি অন্য কারো কাছে এই ঘটনাটি বলবেন না। যদি কোনো বিষয়ে আপনি স্পষ্টভাবে ধারণা রাখেন, তখনই কেবলমাত্র ওই বিষয়টি অন্যের কাছে উপস্থাপন করবেন। ভাষা তথ্য, ভাষা জ্ঞান কখনোই উপস্থাপন যোগ্য নয়। আপনি তখনই একটা বিষয়ে কথা বলবেন, তখনই একটা বিষয় নিয়ে মানুষের সামনে হাজির হবেন যখন পরিপূর্ণভাবে সেই বিষয়ের সবটুকু আপনি জানেন। বন্ধুরা, আসুন আমরা আমাদের নিজেদেরকে উপস্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব খেয়াল রাখি।
ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহ যদি আগামী নভেম্বরের মধ্যে অস্ত্র সমর্পণ না করে, তাহলে ডিসেম্বর থেকে ফের দেশটিতে সামরিক অভিযান শুরু করবে ইসরায়েল। বৈরুতকে সম্প্রতি এই শর্ত দিয়েছে ওয়াশিংটন। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত এবং তুরস্কের রাষ্ট্রদূত থমাস বারাক গত 19 জুন বৈরুত সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে লেবাননের সরকারি কর্মকর্তাদের ওয়াশিংটনের বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুত সফরে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্থায়ীভাবে সংঘাতের অবসান বিষয়ক একটি লিখিত রোডম্যাপ দিয়েছেন বারাক। 6 পৃষ্ঠার সেই লিখিত নথিতে সবার ওপরে রয়েছে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণের বিষয়টি। সেখানে বলা আছে, হিজবুল্লাহ এবং লেবাননে সক্রিয় তাদের মিত্র গোষ্ঠীগুলো যদি অস্ত্র সমর্পণে রাজি হয়, কেবল তাহলেই দক্ষিণ লেবাননে যেসব ইসরায়েলি সেনা ঘাঁটি গেড়েছে তারা ইসরায়েলে যাবে এবং লেবাননে আর কখনো ইসরায়েলি হামলার আশঙ্কা থাকবে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শর্তটি হল প্রতিবেশী সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করা এবং দেশের অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দেওয়া। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বিশ্বের সবচেয়ে বড় ইসলামী সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পাশে লেবাননের দক্ষিণাঞ্চল। এই অঞ্চলেই বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান ঘাঁটি। গোষ্ঠীটির অধিকাংশ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান এখানে। ইরানের প্রত্যক্ষ সমর্থন ও মদতে 1985 সালে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ জন্মলগ্ন থেকেই ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।